প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর একটি উল্লেখযোগ্য কবিতা মহুয়ার দেশ। এই মহুয়ার দেশ আধুনিক কবিতা। এই আধুনিক কবিতার গভীর মর্মমূল অত্যন্ত জটিল হয়। তার প্রসঙ্গ, তার চিত্রকল্প, তার রূপকধর্মিতা এবং তার গভীরতা অত্যন্ত জটিলভাবে আধুনিক কবিরা প্রকাশ করে থাকেন। মহুয়ার দেশ কবিতা এই এত সুন্দর একটি সহজ সরল নামকরণের মধ্যেও এই কবিতার ব্যাপ্তি, গভীরতা এবং ভাবনার গভীরতা অত্যন্ত গভীর, যে কারণে মহুয়ার দেশ কবিতাটি পাঠকালে আমাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। এই কবিতার অত্যন্ত গভীরতর আলোচনা করার আমরা প্রয়াস করব। স্বাভাবিকভাবে তোমরা যে সমস্ত মহুয়ার দেশ আলোচনা পাও, সেই আলোচনা কিন্তু একেবারে বাইরের সংক্ষিপ্ত আকারের আলোচনা। আমি কিন্তু এই আলোচনায় মহুয়ার দেশকে গভীরতর চিন্তা ভাবনায়, কবি সমর সেনের গভীরতর দর্শন এবং ভাবনায় পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করার চেষ্টা করব। প্রথমে আসি সমর সেনের কথা। সমর সেন আধুনিক কবিতার জগতে এক উল্লেখযোগ্য নাম। আধুনিক কবিতা যখন তার পথ চলা শুরু হলো, তার যখন যৌবন, সেই যৌবনের পদপ্রান্তে দাঁড়িয়ে আধুনিক কবিতার এক দুর্মর সাহসী লেখক সমর সেন। সমর সেন ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন বলে ইউরোপীয় সাহিত্যে তার একটি গভীরতর জ্ঞান এবং আধুনিকতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে সমর সেনের যে বাংলা আধুনিক কবিতা একটা নতুন মাত্রা দান করে। সমর সেন জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় বাগবাজারে 1916 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। তার জীবনের যে প্রবাহমানতা সুস্থ সাবলীলভাবে হলেও মাত্র 12 বছর বয়সে তার মা মারা যায় এবং বৈমাত্রীয় ভাবনায় তার যে সংসার জীবন তার কাছে ভালো ঠেকেনি। আমরা জানি যে সমর সেনের দাদু একটি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের, দীনেশচন্দ্র সেন। তার যে বাগান বাড়ি, সেখানে তিনি পৌঁছে যান এবং পড়াশোনা, তার কাব্য সাধনা, সাহিত্য সাধনা, সেখান থেকে তিনি তা নিয়ন্ত্রিত করেন। আইএ পরীক্ষা পাশ করেন কটিশ চার্চ কলেজ থেকে। ইংরেজি সাহিত্যে প্রথম বিভাগে বিএ পাস করেন এবং তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর অর্থাৎ এমএ পাশ করেন প্রথম শ্রেণীর প্রথম হয়ে। আর প্রথম যে কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা, সেই প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতার থেকেই কিন্তু আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাটি নেওয়া হয়েছে। মাত্র 22 বছর বয়সে একজন তরতাজা যুবক যখন যৌবনের পদপ্রান্তে সবেমাত্র পা দিয়েছেন, তার চিন্তা চেতনার যৌবনের অভিব্যক্তির যে ব্যাপকতা, সেই ব্যাপকতার ভাবনা নিয়ে এক আধুনিক চিন্তা ভাবনার জগতে তার এই কবিতা। তার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা প্রকাশের একটি ইতিহাস আছে। তিনি তার স্বর্ণপদক, প্রথম শ্রেণীর প্রথম হওয়ার জন্য যে স্বর্ণপদকটি পেয়েছিলেন, সেই স্বর্ণপদকটি বিক্রি করে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন। তারপর তিনি কাঁথিতে প্রভাত কুমার কলেজে বেশ কিছুদিন অধ্যাপনা করেন এবং তারপর সেখান থেকে চলে যান দিল্লি কলেজে, তিনি অধ্যাপনা করেন। এই সময় তিনি বিবাহ করেন 1941 সালে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ গ্রহণ 1940, তৃতীয় কাব্যগ্রন্থ নানা কথা 1941, চতুর্থ কাব্যগ্রন্থ খোলা চিঠি 1943, তিন পুরুষ 1944, জন্মদিনে 1946। কিছুদিন তিনি অল ইন্ডিয়া রেডিওতে সংবাদ বিভাগে কাজ করেন। দ্য স্টেটসম্যান সম্পাদক বিভাগের সাব এডিটর ছিলেন, হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন, প্রতিবাদী ধর্মী সাংবাদিকতা করেছেন। রাশিয়ায় কিছুদিন তিনি অনুবাদকের চাকরি করেছেন।
87 খ্রিস্টাব্দে হৃদরোগে তার মৃত্যু হয়। আধুনিক কবিদের যে ভাবনা, নগর চেতনা, নগরায়ন, মানসিক মূল্যবোধের অবক্ষয়, এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু তার কবিতায় পাওয়া যায়। বেশ কিছুদিন তিনি কমিউনিস্ট পার্টির কর্মী হিসাবে কাজ করেন। তিনি নিখিল ভারত প্রগতি লেখক সংঘের একটি অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। অর্থাৎ প্রগতিশীল ভাবনা, মার্কসীয় ভাবনা তার কবিতায় কিন্তু বারে বারে ধরা পড়ে এবং তার চিন্তা ভাবনায়, মনন দর্শনে মার্কসিজম অত্যন্ত গভীরভাবে প্রতিস্থাপিত হয়। তবে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় যেভাবে মার্কসীয় চিন্তা চেতনা প্রোপাগান্ডা হিসাবে কাজ করেছে, সমর সেনের কবিতায় কিন্তু সাহিত্যকে সেই প্রোপাগান্ডা কখনো কিন্তু একেবারে ছেয়ে যেতে পারেনি। সমর সেনের কবিতা তাই একেবারে কাব্য চেতনার এক উজ্জ্বল নিদর্শন। সমর সেনের কবিতার যদি কতগুলো দিক আমরা ধরি, প্রথমত তিনি নগর চেতনার কবি, নাগরিক চিন্তা ভাবনার কবি। সেই কারণে তাকে অনেকে আবার নাগরিক কবি হিসাবেও আখ্যা দিতে চান। আধুনিক বাংলা সাহিত্যে যে নগর জীবনের চালচিত্র, চিত্রায়ন সমর সেনের কবিতায় তা অত্যন্ত স্পষ্ট হয়ে প্রতিভাত হয়। মধ্যবিত্ত সমাজের যে ক্লান্তি, মূল্যবোধ, সেটাকেও কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত করেছেন। এবং যুগের যে নৈরাশ্য, সেই নৈরাশ্য কিন্তু বারে বারে ঘুরে ফিরে সমর সেনের কবিতায় যেন কথা বলেছে। শুধু তাই নয়, নাগরিক জীবনের যে বিষণ্ণতা, নাগরিক জীবনের নৈরাশ্য, এর থেকে যেন তিনি নাভিশ্বাস হয়ে একটা মুক্তির পথ খোঁজার চেষ্টা বারবার তার বিভিন্ন কবিতায় করতে চেয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটা সময়ে তার বেড়ে ওঠা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাগিনীর নিঃশ্বাস বাষ্প সারা পৃথিবীর মূল্যবোধের সহানুভূতি বোধকে একেবারে আক্রান্ত করেছিল। বাঙালি সমাজ, বাঙালি চিন্তাভাবনা, তার সাহিত্য সে থেকে আলাদা হতে পারে না। মন্বন্তর, মানুষের দুঃখ, দারিদ্র, জ্বালা, তার থেকে কখনো আমরা দূরে সরে যেতে পারিনি। ফলে এই যে জায়গায় মধ্যবিত্ত নৈরাশ্য, মধ্যবিত্ত মানুষের অবমূল্যায়ন, অবক্ষয়িত ভাবনা তার কবিতায়, তার প্রবন্ধে বারে বারে যেন ফিরে এসেছে এবং তিনি এই নাগরিক জীবনের চিত্রকেই বেশি করে প্রকাশিত করতে চেয়েছেন। আমরা আলোচ্য কবিতায় মহুয়ার দেশে আসব। মহুয়ার দেশে কিন্তু আপাতভাবে মহুয়ার দেশের অনুপম সৌন্দর্যের মাঝে যন্ত্র সভ্যতার করাল থাবাকে তিনি প্রকাশ করতে চাইছেন। এখানে নগর জীবন, নগর সভ্যতা এবং যন্ত্র সভ্যতার সম্মিলিত রূপের একটা ছবি কিন্তু আমরা খুঁজে ফেরার চেষ্টা করব। 1 রোমান্টিকতা, 2 মদিরতা, 3 বিষণ্ণতা, 4 নস্টালজিয়া, 5 আশাবাদ, 6 নগর জীবনের যান্ত্রিকতার বিপরীতে প্রকৃতির এক অনুপম সৌন্দর্য। এই যে জায়গাগুলো যদি আমরা আলোচনা করি, কবিতার ছত্রে ছত্রে এই ভাবনা কিন্তু বারে বারে ঘুরে ফিরে এসেছে। সাধারণত কবিতায় এতগুলো বিষয়, এতগুলো চিন্তা ভাবনা কিন্তু থাকে না, কিন্তু সমর সেনের মতো একজন দক্ষ আধুনিক কবি তিনি সুচারুভাবে নানান চিত্রকল্পে কিন্তু এই সকল ভাবনাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। রোমান্টিসিজম এসেছে প্রকৃতির হাত ধরে, এক মায়াময় অদ্ভুত রোমান্টিকতার কিন্তু স্বাক্ষর কবিতার প্রথম ভাবনাতেই তিনি রেখেছেন এবং একটা মদিরতা, মাদকতা ভাবটা তিনি যেন আমাদের কাছে নিয়ে যেতে চাইছেন এবং সঙ্গে সঙ্গেই একটা বিষণ্ণতার ভাবও আছে, একটা মদিরতা, একটা নস্টালজিয়া তার কবিতায় যেমন আছে এবং পাশাপাশি অদ্ভুতভাবে তিনি কিন্তু আমাদের বিষণ্ণতা, আমাদের নৈরাশ্য, আমাদের হতাশাকেও প্রকাশ করতে তিনি একেবারে সমানভাবে দক্ষ হয়েছেন। কেন? নগর জীবনের যান্ত্রিকতার এবং যন্ত্র সভ্যতার যে করাল থাবা অনুপম প্রকৃতির মাঝে সেই প্রকৃতিকে একেবারে তছনছ করে দিতে চেয়েছে। রোমান্টিসিজমের সেই মায়াময় প্রকৃতির মাঝে নগর সভ্যতা, যন্ত্র সভ্যতা সেই থাবা প্রকৃতির অনুপম সৌন্দর্যকে কিভাবে কেড়ে নিতে চেয়েছেন
তার এক সুন্দর প্রকাশ কিন্তু মহুয়ার দেশ। কবিতার যদি আরেকটি দিক আমরা আলোচনা করে কয়েকটা স্তর করে নিতে পারি। কবিতার স্বাভাবিক স্পষ্টতই দুটো স্তর আছে, 1 এবং 2 সংখ্যায় চিহ্নিত সেই দুটি স্তর। তাহলে প্রথমের যে চিন্তাভাবনা এবং দ্বিতীয় স্তরের চিন্তাভাবনা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি কবিতার উৎস সম্বন্ধে আবার একবার তোমাদের সামনে স্পষ্ট করতে চাইছি। কি, কবিতা তার প্রথম যে কাব্যগ্রন্থ, যেটি 1937 সালে প্রকাশিত হয়েছিল, কয়েকটি কবিতা সেই কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এই সময়ের যুগ পরিবেশ, যুগ চিন্তা ভাবনা, নগরায়নের থাবা, যন্ত্র সভ্যতার করাল রূপ তিনি অত্যন্ত মননশীল ভাবে এই কবিতায় প্রকাশ করেছেন। কবিতাটি শুরু হয়েছে মহুয়ার দেশ নামকরণ দিয়ে। এই নামকরণের কথাই কিন্তু একটি ভাবনাকে অবশ্যই আমরা প্রকাশ করব। কি প্রকাশ করতে আমি চাইছি, যে মহুয়ার দেশ, এই যে নামকরণ, মহুয়া দেশ সম্বন্ধ পথ, কিসের দেশ? মহুয়ার দেশ। মহুয়া কে? মহুয়া একটা ফুল। মহুয়া গাছে ভরে থাকে ছোটনাগপুর মালভূমি এবং তৎসংলগ্ন অঞ্চলের পরিবেশ, যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের বসবাস। এই যে মহুয়া ফুল মহুয়ার দেশে ফোটে, সেই মহুয়া ফুল থেকে কিন্তু একটা মাদকতার নেশা, একটা মহুয়া মদ তৈরি হয়। এই মহুয়া কথাটি বলার সঙ্গে সঙ্গে একটা আলাদা মাদকতা যেন চিহ্নিত হয়। শুধু কি তাই, সেখানে আদিবাসী জীবনের সহজ সরল ভাবনা, আদিবাসী রমণীর সুঠাম দেহ, সমস্ত কিছু প্রকৃতির একটা অনাবিল সৌন্দর্য, ঠিক সেই দেশে আমাদের নিয়ে যেতে চেয়েছেন। কোনো একটি ভৌগোলিক স্পষ্ট স্থান কিন্তু চিহ্নিত নেই, চিহ্নিত করতে চেয়েছেন একটা মায়াময় জগৎকে, একটা নেশাতুর মদিরতার জগৎকে। সেই কারণে কিন্তু তিনি নাম দিয়েছেন মহুয়ার দেশ। সেটাকে তিনি ছোটনাগপুরের মালভূমি বলেননি, বা পুরুলিয়া বাঁকুড়ার ভূমি তিনি বলেননি, বা কোনো একটা নির্দিষ্ট একেবারে ভৌগোলিক পরিমণ্ডলে বেঁধে দেননি, কিন্তু সেই জায়গাকে চিহ্নিত করেছেন মোদির এক ভাবনায়, মহুয়ার দেশ। সেখানে আদিবাসী জীবনযাত্রা সহজ সরল এবং প্রকৃতির অনুপম সৌন্দর্য, সমস্ত কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। অর্থাৎ ভৌগোলিক স্থানে স্পষ্টতা নেই, তবুও যেন একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে আমাদের বুঝে নিতে অসুবিধা হয় না। অর্থাৎ এই নামকরণ একাধারে মধুরতা ভাবনা, একাধারে একটা অরণ্য অঞ্চলের শান্ত স্নিগ্ধ অনুপম সৌন্দর্য, দুয়ের কথাকেই চিহ্নিত করে। সেই নামকরণের পর যখন আমরা কবিতায় আসব, তখন দেখব কয়েকটা লাইন অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রকাশ করার চেষ্টা করছেন। কি, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। লাইনগুলোর মধ্যে কিন্তু একটা সুন্দর রোমান্টিসিজমের জগৎ, একটা মায়াময় পরিবেশ সৃষ্টি করেছেন। মাঝে মাঝে, সব সময় নয় কিন্তু, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, সন্ধ্যা যখন সূর্য অস্তমিত হতে যাচ্ছে, এমন এক সন্ধ্যায় তার জলস্রোতে, অর্থাৎ যে জলস্রোত কিন্তু প্রবহমান, যে কিন্তু থেমে থাকে না, সেই প্রবহমান জলস্রোতে মাঝে মাঝে অলস সূর্য, অর্থাৎ যে সূর্য অত তেজ নেই তার, সে সূর্য আস্তে আস্তে অস্তমিত হয়ে যাচ্ছে তার রঙিন আলোর ছটার মধ্য দিয়ে। এমন এক সময়ে কবিতা শুরু করেছেন এবং পাঠককে তিনি বলতে চেয়েছেন, সেই সন্ধ্যার অলস সূর্য সেই জলস্রোতে কি এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। অর্থাৎ সূর্যের কিরণ যখন সেই সোনা ঝরা রং নিয়ে জলস্রোতের উপর পতিত হয়, সেখানে যেন মনে হয় একটা উজ্জ্বল সোনার মতো আলোর স্তম্ভ, অর্থাৎ প্রকৃতির এক অনুপম চিত্র। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়,
আর সঙ্গে সঙ্গেই তিনি সেই স্রোতবাহী জলের ফেনায় একটা আগুন লাগার কথা বলেছেন। কি ফেনায়? ধূসর ফেনায়। একটা গলিত আলোর স্তম্ভ কোথায় পতিত হচ্ছে? ধূসর ফেনা। এটা কিন্তু বিপরীত চিত্র, একটা ধূসর ফেনা আর একটা গলিত সোনার মতো আলোর স্তম্ভ। এই জায়গাটা কিন্তু আমাদের একটু মনোযোগ দিকে, একটা রোমান্টিক প্রেমের অনুসন্ধান তিনি করতে চাইছেন এবং মহুয়ার দেশের সঙ্গে একটা নাগরিক জীবনের কথা কোন কথার মধ্যে দিয়ে আসে? এই যে ধূসর ফেনা, যেটা অন্ধকার চেতনার সঙ্গে সঙ্গে প্রকাশিত করা হচ্ছে। নগর জীবনের যে ধূসরতা, যে মলিনতা, সেই মলিনতাকে তিনি প্রকাশ করতে চাইছেন। একদিকে যেমন প্রকৃতির অনুপম সৌন্দর্য মহুয়ার দেশে, তেমনি পাশাপাশি যেন তিনি অত্যন্ত সুন্দরভাবে নগর জীবনের ধূসরতা, বিষণ্ণতাকে প্রকাশ করতে চাইছেন অন্ধকার ধূসর ফেনার কথাটির মধ্য দিয়ে। সেই যে মায়াময় আবেশ, অস্তমিত সূর্যের রোমান্টিসিজম, একটা প্রেমের জগৎ, এই তিনটি যে লাইন, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, এই রোমান্টিসিজম পরিবেশের পাশাপাশি তিনি অত্যন্ত সুন্দরভাবে এনেছেন। আর আগুন লাগে কি? প্রেমের জগতে, ভাবনার জগতে। তোর ফেনা অর্থাৎ হেরে যাওয়া জীবনে, বিষণ্ণতার জীবনে যে ধূসর ফেনা, সে ফেনাটাকেও কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন। প্রকৃতির মাঝে একটা নাগরিক ভাবনাকে প্রকাশ করা হচ্ছে। প্রকৃতির চিন্তা ভাবনায় সূর্যের অপেক্ষা আর জলস্রোতের কামনা, এই দুই প্রেম ভালোবাসা নিয়ে আস্তে আস্তে কিন্তু বিদায় নিচ্ছে ঢলে পড়া সূর্য। সেই উজ্জ্বল স্তব্ধতা কিন্তু আমাদের মধ্যে আছে। কবিতার শুরুতে একটা সংরাগ, একটা তীব্রতর কামনা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। মহুয়ার দেশ, সে রাঙামাটির দেশ, সাঁওতাল রমণীদের সুঠাম দেহের প্রেম কামনার একটা অতুজ্জ্বল নৃত্য সঙ্গীতের মায়াময় পরিবেশ, সেই রকম যেন একটা স্বপ্ন আমাদের সামনে গেঁথে দেন তিনি। সেই উজ্জ্বল স্তব্ধতায় কি আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। কেন? সেই যে উজ্জ্বল স্তব্ধতা, মায়াময় রোমান্টিসিজম পরিবেশ, সেখানে কি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস? ধোঁয়া কোথায় থাকে? নগর জীবনে। ধোঁয়া কোথায় থাকে? যন্ত্র সভ্যতার বিষময় ফল হিসাবে। সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস অর্থাৎ নাগরিক চেতনা, যন্ত্র সভ্যতার করাল থাবা যেন ঘুরে ফিরে আসে সেখানে। কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন কেন? শীত কথাটা কিন্তু একটা গভীর ব্যঞ্জনাময় কথা। শীত মানে জরা, শীত মানে ধ্বংস হওয়ার অপেক্ষমান ছবি। আমরা রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি। আমলকি বনের সেই কথা, যারা কাঁপে থর থর করে, যেন খবর পেয়েছে বুঝি পাতা খসাবার। অর্থাৎ সেই জীর্ণতার একটা সময়, একটা ধ্বংসের সময় শীত। সেই শীতের জীর্ণতার জরার দুঃস্বপ্নর মতো একটা ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস সভ্যতার, নগর জীবনের, যান্ত্রিক সভ্যতার করাল থাবা আস্তে আস্তে যেন আমাদেরকে গ্রাস করে। কিন্তু তার মাঝেও কবি সমর সেন একটা দূর, অনেক দূর, এখানে একটু লক্ষ্য করলে বোঝা যাবে অনেকের পর কিন্তু কমা আছে, তারপরে আছে অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। অর্থাৎ কলকাতা যদি নগর জীবনকে আমরা ধরি, কলকাতা থেকে বহু বহু দূরে রাঙামাটির দেশ, মহুয়া অঞ্চলের স্নিগ্ধ সুমধুর সেই অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের নেশা করা মাদকতার সেই জায়গা অনেক অনেক দূর। সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফলে কি? দেবদারুর ছায়া। অর্থাৎ সেই বন এত সুন্দর সাজানো, এত তার মায়াময় পরিবেশ, কিন্তু সেটা কিন্তু নগর জীবনের বিষণ্ণতা, নৈরাশ্যের মধ্যে পাওয়া যাবে না। অনেক অনেক দূরে সেই রোমান্টিক মহুয়ার দেশেই কিন্তু তা পাওয়া সম্ভব। সেখানে আছে দেবদারুর দীর্ঘ রহস্য। এই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমরা একটা দেখব মেঘ মদির ভাবনা,
দীর্ঘ দেবদারুর রহস্য, একটা রোমান্টিক, একটা প্রেম মধুর পরিবেশ। এই যে দূরত্ব, আমরা যদি এই নগর জীবন থেকে বহু বহু দূরে যাই, অর্থাৎ একটা ভৌগোলিক সীমার মধ্যে যদি কয়েকশো কিলোমিটার অতিক্রম করি, তবে কিন্তু আমরা সেই মেঘ মদির মহুয়ার দেশ দেখতে পাবো। সেটা কি শুধুমাত্র ভৌগোলিক দূরত্ব? তা না, আমাদের মানসিক দূরত্ব। কেননা নগর জীবনের যে বোধ, নগর জীবনের যে চেতনা, সেই চেতনায় কিন্তু এই রোমান্টিক পরিবেশ কখনো পাওয়া সম্ভব নয়। সেই মায়াময় প্রেম ভরা অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের জগতে যাওয়া কখনো সম্ভব নয়। সেখানে কি দেখতে পাচ্ছে? দেবদারুর দীর্ঘ রহস্যের মধ্যে একটা রোমান্টিসিজম ভাবনা। কিন্তু তারপরে কবি কি কথা বলছেন? আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। হঠাৎ আমরা দেবদারুর দীর্ঘ রহস্য থেকে, সেখান থেকে অনেক অনেক দূরে অবস্থান করে সমুদ্র। সমুদ্রের দীর্ঘশ্বাস, সমুদ্রের হতাশা, বিষয়টা কি? এই বিষয়টা এমনও হতে পারে যে ঔপনিবেশিক সভ্যতা, যারা সমুদ্র পার থেকে, বহু দূর থেকে আমাদের এখানে আসে, তাদের শিল্প সভ্যতা, তাদের নখরাঘাত, সে কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেলে কার উপর? এই অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সে যেন একে তার দীর্ঘশ্বাসের বিষণ্ণতায়, নৈরাশ্যে আঁকড়ে ধরে রাখতে চায়। তাহলে কি সেই দূর সমুদ্রের দীর্ঘশ্বাস দেবদারুর রহস্যের মধ্যে পতিত হবে? তখন কি হবে? রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অর্থাৎ সে যেন এই যে রাত্রের নির্জন নিঃসঙ্গতা, তাকে আলোড়িত করবে। এটা কিন্তু সম্পূর্ণ বিরোধাভাসের কথা বলা হচ্ছে। কোথায় বিরোধাভাস? দেবদারুর দীর্ঘ রহস্যের যে প্রকৃতির অনুপম ভাবনা, তার সঙ্গে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, সম্পূর্ণ এক বিপরীত চরিত্র আমাদের সামনে উপস্থাপিত হলো। এইখানে বেশ কিছু শব্দবন্ধ নিয়ে কিন্তু আমাদের আলোচনা করার অবকাশ আছে। প্রথমত, মেঘ মদির মহুয়ার দেশ। মেঘ মদিরতা কেন? সেখানে এক বিরহী সত্তার কি কাজ করছে? মেঘ মদির মহুয়ার দেশে যেন বিরহী ভাবনার, একটা প্রেমের, একটা অন্তহীন তপস্যার কথা সেই মেঘ মদির মহুয়ার দেশে। এবং দেবদারুর দীর্ঘ রহস্যে সেই রোমান্টিসিজমকে আরও তীব্রতর করে তুলেছেন। দেবদারুর যে দীর্ঘ রহস্য, এই দেবদারুর দীর্ঘ রহস্যের মধ্যে গভীর প্রেমের একটা তীব্র আকর্ষণের কথা বলা হচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের একটু ধরার চেষ্টা করতে হবে। অর্থাৎ মেঘ মদিরতার মধ্যে যে প্রেম ভাবনা আছে, দেবদারুর দীর্ঘ রহস্যের মধ্যে প্রেমের তীব্রতা আছে, ঠিক তার বিপরীতে আছে একটা হতাশা দূর সমুদ্রের দীর্ঘশ্বাসে। এবং সেই সময়টা আমাদেরকে কি করছে? একেবারে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করছে। যে নিঃসঙ্গ নির্জনতা, সেই নিঃসঙ্গ নির্জনতার মধ্যে কি কোনো কামনা আছে? সেই কামনাকে কি হতাশ করছে সমুদ্রের দীর্ঘশ্বাস? একটা নিরাসক্ত ভাবনার কথা এখানে বলতে চেয়েছেন কবি। নিঃসঙ্গ নির্জনতা, এক একাকিত্ব বেদনা, অসহ্য নিবিড় অন্ধকার, বিষণ্ণতা, ক্লান্তি, সমস্ত কিছু কিন্তু একাকার হয়ে যায়। সেই কারণে বলতে চেয়েছেন, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। এই জায়গা দেখতে হবে। আমি যে তীব্র কামনার কথা বলছি, এবং পাশাপাশি বিরোধাভাসে কবি বলতে চাইছেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, বিরহ, নিঃসঙ্গতা, বিরহতা, নৈরাশ্য, কিন্তু যৌন চেতনার কোনো আবেগ কিন্তু নেই। একটা নির্মল পবিত্র ভাবনা। এবং যে সময়টা ধরে আমাদের নাগরিক জীবন, দীর্ঘশ্বাস, নৈরাশ্য আমাদেরকে ক্লান্তি করে, সেই সময়ে কিন্তু কবির কোনো প্রেমের দুর্গন্ধ কামনার জায়গা নয়, ভালোবাসার অনন্ত স্বপ্নে, অনন্ত রোমান্টিক কল্পনায় তিনি চাইছেন যে আমার ক্লান্তি যা কিছু আছে, নগর জীবনের যা কিছু হতাশা আছে, নৈরাশ্য আছে, সব কিছু মুছে দে। কে মুছে দেবে? তার ক্লান্তির উপর যখন মহুয়া ফুল ঝরবে, সেই মহুয়া ফুল কিন্তু তার সমস্ত ক্লান্তিকে দূর করে দিতে পারে। সেই কারণে কিন্তু তিনি মহুয়া ফুলের গন্ধকে কামনা করছেন। সেই মহুয়া ফুলের গন্ধের মদিরতায়
তিনি যেন হারিয়ে যেতে চাইছেন, সেই নেশায় প্রকৃতির অনুপম সৌন্দর্যের মাঝে তিনি হারিয়ে যেতে চান। দ্বিতীয় স্তবকে যখন আমরা আসবো তখন একটি জিনিস স্পষ্টতই দেখব, নগর সভ্যতা, যন্ত্র সভ্যতা কী করে গলা টিপে মারছে সেই প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ ভাণ্ডারকে। কবি দ্বিতীয় যে স্তর, সেই দ্বিতীয় স্তর কীভাবে শুরু করলেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। এই কথাগুলো এই 4টি লাইনে, 4টি পংক্তিতে কিন্তু গভীর এক ভাবনার প্রকাশ করেছেন, যে নিঃসঙ্গতা, নির্জনতা, একাকিত্বের বেদনা দিয়ে তিনি শেষ করেছিলেন। এবং একটা কথা তিনি আমাদেরকে উজ্জীবিত করতে চেয়েছিলেন, আমাদের যা কিছু ক্লান্তি সেটা মহুয়া ফুলের গন্ধে দূরীভূত হোক। কিন্তু ঠিক তার পরের স্তরে তিনি কি বলতে চাইছেন? এখানে অসহ্য নিবিড় অন্ধকার, অর্থাৎ বিষণ্ণতা, ক্লান্তি, হাহাকার, হারানোর ভয়। মাঝে মাঝে কি শুনতে পাচ্ছেন? মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ নাগরিক পরিবেশ থেকে প্রাকৃতিক পরিবেশে যখন এলেন, সেই অনন্ত সৌন্দর্যের মাঝে কিন্তু সর্বগ্রাসী যান্ত্রিক সভ্যতার থাবা কয়লা খনির শব্দ তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। তার বিশাল যন্ত্রের নাভিশ্বাস করা শব্দের আঘাতে আঘাতে কয়লা খনির গর্ভ যেন ছিঁড়ে তুলে আনছে কালো সোনার সেই জায়গার স্তরটিকে। অর্থাৎ সর্বগ্রাসী যান্ত্রিকতা, নাগরিক একটা অবসন্ন হৃদয়ের কথা আছে। অর্থাৎ যে বন, মহুয়া ফুলের বন, সেই বন হয়তো একদিন কোনো এক প্রাগৈতিহাসিক কালে চাপা পড়ে এই কয়লার স্তরগুলো তৈরি হয়েছিল। সেই স্তর কিন্তু যে কয়লা, এই গাছের একটা রূপান্তরিত রূপ, সেইখানে কিন্তু তাকে তুলে নেওয়া হচ্ছে তার বুকের থেকে। এবং শুধু তাই নয়, তার গভীর শব্দ এখনকার যে প্রাকৃতিক পরিবেশ তাকেও আঘাত করছে। এবং নাগরিক অবসন্নতার একটা জায়গা যেন সেই পল্লী প্রকৃতির সহজ সরল মানুষের মধ্যেও সেই ক্লান্তি, সেই নৈরাশ্য, সেই বেদনাকে তিনি একেবারে সুন্দর কবিতার ভাষায় প্রকাশ করছেন। আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঠিক রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকে যেমন বিশু পাগলের দল কলকারখানায় কাজ করত, তাদের যেমন সমস্ত যৌবন শক্তিকে নিংড়ে নিত, একটা ক্লান্তিকর অসহায় পরিস্থিতিতে তাদের ফেলে দিত, ঠিক একই জিনিস যেন নগর সভ্যতার যান্ত্রিকতার করাল ছায়া সেই সমস্ত সজীব প্রাণবন্ত প্রকৃতির সেই মানুষদেরকে গ্রাস করেছে। এবং তাদের অবসন্ন ক্লান্ত শরীরের ধুলোর কলঙ্ক, নাগরিক সভ্যতার কলঙ্ক, যন্ত্র সভ্যতার একটা গন্ধপতিময় একটা অবস্থার কথা প্রকাশ করেছেন। ঘুমহীন তাদের চোখে কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। অর্থাৎ সেখানে মানুষের শ্রম ধুলোর কলঙ্কের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, শ্রমজীবী মানুষের ক্লান্তি এবং তাদের অসহায়তা, সমস্ত কিছু কিন্তু প্রকাশ করতে চেয়েছেন এই লাইনগুলোর মধ্য দিয়ে। একটা অদ্ভুত অসহায়তা তাদের মধ্যে ক্রিয়া করে এবং ঘুমহীন তাদের চোখে ক্লান্ত। কিসের সেই ক্লান্তি? দুঃস্বপ্নটা কিসের? স্বপ্ন যেটা গড়ে উঠত তাদের প্রকৃতির অন্তহীন সৌন্দর্যের প্রেম বহুলতায়, মদির নেশায়, মহুয়া ফুলের গন্ধে। সেখানেই কিন্তু নাগরিক সভ্যতার নৈরাশ্য, বিষণ্ণতা তাদেরকে গ্রাস করে ফেলেছে। সেই কারণে তাদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে ঘুমহীন চোখে দুঃস্বপ্ন। অর্থাৎ একটা রোমান্টিক যে নস্টালজিয়ার জগৎ ছিল, অর্থাৎ অতীত স্মৃতিচারণার মেদুরতা ছিল, সেখানে কিন্তু রোমান্টিক আর গল্প বিলাস নয়, সেখানে যন্ত্র সভ্যতার করাল থাবা সমস্ত কিছু যেন তছনছ করতে চাইছে। অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়ের মতে এক রক্তিম মরীচিকা যেন এই কবিতায় বারবার প্রকাশিত হচ্ছে। রক্ত জল করা পরিশ্রমে তাদের সেই শ্রমের বিনিময়ে যে তারা সম্পদ তৈরি করছে, সেইটা নাগরিক সভ্যতা, যান্ত্রিক সভ্যতা কেড়ে নিচ্ছে। বরং তাদেরকে কি দিচ্ছে? নগর সভ্যতার বিষণ্ণতা, ক্লান্তি, সেই ভাবনা কিন্তু তাদের উপর প্রতিস্থাপিত হচ্ছে। এই যে কবিতাটি,
বাস্তব এবং রোমান্টিসিজমের একটা অপূর্ব মেলবন্ধন। বাস্তবকে যন্ত্র সভ্যতার নিষ্ঠুরতা, রোমান্টিসিজমকে মহুয়ার দেশের প্রকৃতির মধ্যে যে অন্তহীন সৌন্দর্যতা। আমি বারবার যেটা বলতে চাইছি, মহুয়া ফুল তার যে মদিরতা, তার যে নেশা বিভরতা, তার মধ্যে কোনো নষ্টামি নেই, তার মধ্যে প্রকৃতির স্বাদ আছে, যে প্রেম আছে, যে ভালোবাসা আছে, তার মধ্যে কিন্তু দুর্গন্ধময় যৌনতার বিলাস নয়, একটা আনন্দ ঘন পরিবেশের সেই জায়গা ছিল, যেটাকে কিন্তু নগর সভ্যতা, যান্ত্রিক সভ্যতার থাবা একেবারে ধ্বংস করে দিতে চাইছে। অর্থাৎ বেদনার কথা, মধ্যবিত্তের রোমান্টিক প্রেম কামনার যে বাসনা, প্রেম কামনার যে জায়গা, সেই জায়গাটা ধীরে ধীরে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তবে কবি কিন্তু শেষকাল পর্যন্ত আশাবাদে বিশ্বাস করেন। ঘুমহীন তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন থাকলেও আমি কিন্তু সেই প্রথম স্তরের শেষ জায়গাটুকু পৌঁছে যাব। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ, এই জায়গাটা কিন্তু তবু বারবার আমাদের মনের মধ্যে ক্রিয়া করবে, একটা আশাবাদকে স্ফুরণ করবে। আশাবাদ শেষ হবে না। প্রকৃতিকে এভাবে যে ধ্বংস করা হচ্ছে, নাগরিক সভ্যতার লোল জিহা, যান্ত্রিক সভ্যতার থাবা, সেই প্রকৃতিকে শেষ পর্যন্ত ধ্বংস করা যায় না। মহুয়ার দেশ হয়তো জেগে উঠবে আবার প্রকৃতির সৌন্দর্যে, নাগরিক সভ্যতার থাবা তাকে কতখানি গ্রাস করবে সে বলা বাহুল্য, কিন্তু তবু আমরা সেই রোমান্টিসিজমের স্বপ্ন দেখব, মহুয়ার দেশের কথা বলবো। একটা কথাকে, একটা সুন্দর রোমান্টিক প্রাকৃতিক পরিবেশের নাগরিক কবি সমর সেন কিন্তু নগর জীবনের বিষণ্ণতা, নৈরাশ্য, তার পুরো দিকটি প্রকাশ করেছেন। সেই পুরো দিক যে যন্ত্র সভ্যতার থাবা কীভাবে প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে তার কথা বলা হচ্ছে। এটি অনুপম সুন্দর কবিতা মহুয়ার দেশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনার মধ্যে অবশ্যই থাকবে।